হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 58 চেন্নাই সুপার কিংস ভার্সেস গুজরাট টাইটান্স এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, চলো এবার শুরু করি। সিএসকে প্রথম টসে জিতে ব্যাটিং ফিল্ডিং চুজ করছিল। ফিল্ডিং চুজ করার পর গুজরাট টাইটান্স ফার্স্ট ব্যাটিং এ এসে মানে ফার্স্ট ইনিংসে খুবই দুর্দান্ত ব্যাটিং করছে শুভমান গিল আর সাই সুদর্শন। আউটস্ট্যান্ডিং সেঞ্চুরিজ, অলমোস্ট 200 স্ট্রাইক রেটে খেলছে তারা দুইজন। মানে মেবি একটা রেকর্ডও করছে ওপেনার হিসেবে। এত প্রায় 200, মোর দেন 200 রান তারা পার্টনারশিপ করছে ওপেনার। সিএসকে এর তরফ থেকে কেউই ভালো বল করতে পারছে না। সবাই সবাই মোটামুটি মানে অনেক রান লিক করছে। তো শুভমান গিল আর সাই সুদর্শনের পারফরমেন্সটা দুর্দান্ত হয়েছে। শুভমান গিল অনেক এইবার আইপিএল টোটালি খুব খারাপ খেলতেছিল, বাট আজকের ইনিংসটা দেখে খুবই ভালো লাগছে। পাশাপাশি তারা মিসফিল্ডিং করছে, তুষার দেশপান্ডে একটা ইজি ক্যাচ ছেড়ে দিছে, ইজি ক্যাচটারে হার্ড ক্যাচ বানাইছে। তো এই জায়গাতেও অনেকটা মেবি যদি ওই সময় শুভমান গিল আউট হইতো তো হয়তো বা কিছু একটা রান তারা কনসিড করতে পারতো, রানটা এত টার্গেট নাও হইতে পারতো। এছাড়া সিএসকে চেস করতে হয় সেটা ওপেনার ফ্লপ, দুজনে এক এক করে আউট হয়ে গেছে গা। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন 0 রান করে আউট হয়ে গেছে গা। তো তাদের তরফ থেকে ওপেনিং এ এত বড় রান চেস করতে গেলে ওপেনিং এ যদি ভালো পারফরমেন্স না থাকে, ভালো স্টার্ট না থাকে, হয়তো বা এই রান চেস করা ইম্পসিবল। তো ডেরিল মিচেল একটা ভালো ইনিংস খেলছে, মঈন আলীও একটা ভালো ইনিংস খেলছে মিডল অর্ডারে। চেন্নাইয়ের একটা হোপ দিছিল যে তারা একটা মানে চেস করতে পারবো, বাট আনফরচুনেটলি তারা এটা রিকভার করতে পারছে না। তো আজকে উম, তারা রানটা চেস করতে পারছে না, মুদ্রাগত হয়েছে এটা। তো বাইরে তোমার কি মনে হয়েছে আজকের খেলাটা দেখে, মানে চেন্নাইয়ের স্ট্র্যাটেজিটা দেখে ফার্স্ট ইনিংসে? কারণ তারা অলমোস্ট 16-17 ওভার কোনো উইকেট পালাইতে পারছে না। আজকে জিটি তারা ওপেনিং পার্টনারশিপ আছে তারা চেঞ্জ করছে। এতদিন ঋদ্ধিমান সাহা, শুভমান গিল ওপেনিং আইতো। ঋদ্ধিমান সাহা পুরো আপনার শুভমান গিল যদিও একটা দুইটা ম্যাচে মানে একটা দুইটা ম্যাচ না, হ্যাঁ 20-25 রান এরকম ইনিংস খেলছে অনেক কিছু। কিন্তু ঋদ্ধিমান সাহা পুরো সিজনই খেলা পাওয়ার প্লেয়ার, মানে পাওয়ার প্লেয়ার মধ্যেই আউট হয়ে যেত। আজকে যখন ঋদ্ধিমান সাহা যদি ইনজুর্ড আস্তে আস্তে না গেছে, মানে শুভমান গিল টসের সময় যেটা খুশি আর কি। তারপরে আনছে তারা ম্যাথিউ ওয়েদ্রে আনছে। তো আমি ভাবছি ম্যাথিউ ওয়েদ্রে হতো তারা ওপেনিং করাইবো, কিন্তু ওপেনিং করতেছে সাই সুদর্শন, যেটা ভালো ডিসিশন। কারণ দুইটা মানে তারা দুইটা ব্যাটসম্যানই ফর্মে আছে। সবথেকে ভালো ফর্মে আছে সাই সুদর্শন, আর তারপরে যদি কিছুটা ফর্মে থাকে সেটা শুভমান গিল। দুজনই ওপেনিং এ আছে, দুজন ওপেনিং এ দারুণ খেলছে। 210 রানের ওপেনিং পার্টনারশিপ, যেটা আইপিএল এ মানে জয়েন্ট ফার্স্টেস্ট, জয়েন্ট ফার্স্টেস্ট না, মানে জয়েন্ট এটা হাইয়েস্ট স্কোর ওপেনিং পার্টনারশিপ। এর আগে কুইন্টন ডিকক আর কেএল রাহুলের এটা আসতো, সেম 210 রানেরই আসছিল। তো যাই হোক, তারা একদম দুজনেই সেঞ্চুরি করছে। সাই সুদর্শন তো 200+ স্ট্রাইক রেটে খেলছে, শুভমান গিল ভালো খেলছে। কিন্তু লাস্ট 4-5 ওভারে তারা রানটা সেই করতে পারছে না। 260 মিনিমাম যাইতো, যে স্কোরটা তারা একটা সময় আসছিল। লাস্ট 5 ওভারে জাস্ট তারা 41 রান করছে, 3 উইকেট হারাইছিল। ওই টাকার মধ্যে যদি মানে তারা নো ডাউট দারুণ ব্যাটিং করছে, 15 ওভারে 190 রান আসলো, মানে এটা অনেক। এরপরে তারা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় সিএসকে এর বলাররা তখন কি স্ট্র্যাটেজিক নিয়ে দাঁড়িয়ে করতে হলো। তারা আমি মনে হয় আমি মানে খেলা দেখে যেটা বোঝা গেছে, তারা ওয়াইড লেন্থে বল করার প্ল্যান করছে, যেটা সাকসেস হয়েছে। আর তারার হয়ে সেটা শার্দুল ঠাকুর দারুণ বল করছে, 4 ওভারে মাত্র 25 রান। উইকেট পাইছে না, কিন্তু এরকম ম্যাচের মধ্যে যদি কেউ 4 ওভারে 25 রান দেয়, মানে দারুণ। তুষার দেশপান্ডে ভালো বল করছে, 4 ওভারে 33 রান 2 উইকেট। তো এই দুইটা বলার ভালো বল করছে। তো 231 রান টার্গেট, 232 রান। সিএসকে এই রান চেস করতে হলে তার ওপেনার্স মানে ভালো খেলতেই লাগবে, শুধু তারা না, যে কোনো ওপেনার্স যে কোনো টিমের ওপেনার্স ভালো খেলতে লাগবে। তারা সেম তারা একটা ভুল তারা কি জিদ নিয়ে রাখছে তারা টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন বা ধোনি। কারণ আমরা জানি ক্যাপ্টেন ধোনি না হলেও ধোনির অনেক কিছু মানে সে রাখে তারা। তো আজিঙ্কা রাহানের দিয়ে ওপেনিং করাইছে, ইভেন আজকে রাচিন্দর রবীন্দ্রারও খেলাইছে। যে জায়গায় ঋতুরাজ গায়কোয়াড় ভালো ফর্মে আসছিল, ওপেনিং নেমে একটা সেঞ্চুরি করছে, একটা 98 করছে। তারপরে আরেকটা কিন্তু ভালো খেলছে, মানে রেগুলার ভালো খেলতে আসছিল ওপেনিং এ, আজকে 3 নম্বরে আছে। তো ওপেনার দুমটা ফ্লপ, 1-1 রান করে আউট।
কিন্তু ওরা 3টা রান আউট হয়ে গেছে। তারপরে আজকে ঋতুরাজ যায় করো ফ্লপ, মানে 4 ওভারে 22 রানে 3 উইকেট আসলো। ওই জায়গা থেকে আমরা আকলা ব্রাদার্স, মানে জানি না আমরা ভিউয়ার্স যদি কেউ এরকম থাকে কেউ খারাপ পায় না, মানে জাস্ট মজার লিগা করতেছি। তারা মানে ডেরিয়াল মিচেল আর মইন আলী একটা সময় যে তারা খেলতেছিল, মানে সিএসকে ফ্যান, মানে যারা সিএসকে ফ্যান, সরি যারা জিটির ফ্যান্স আছে তারা নিশ্চয়ই ভয় পাইছে। দুই জায়গা থেকে তারা আবার মোহিত শর্মা ভালো বল করছে, লাস্ট পর্যন্ত তারা ম্যাচে ফিরে আইছে এবং ম্যাচটা জিততে পেরেছে। আজকে কিন্তু যেটা নো ডাউট শার্দুল ঠাকুর আর মেবি সরি তুষার দেশপান্ডে ভালো বল করছে, কিন্তু তারা কম্বাইন যদি দেখো 8 ওভারে প্রায় অলমোস্ট 40-45 রানে মেবি 50 রানের কাছাকাছি দিছে। বাকি 12 ওভারে তারা বাকি রানটা লিক করছে। তো ওই জায়গাতে সিএসকে এর বোলিং নিয়ে কোশ্চেন মার্ক থাকবো, কারণ তারা যদি নেক্সট 2টা ম্যাচ ডু অর ডাই ম্যাচ হয়ে যাবো, বিকজ মানে আরসিবির এমন অনেক লাক আছে যে তারা অন্য টিমের উপর ভরসা করে সেটা কোনো না কোনো ভাবে প্লে অফে উঠে আছে, এমন 2-3 বার হয়েছে তার সাথে। তো তো চেন্নাইয়ের কিন্তু লাস্ট 2টা মানে দুর্দান্ত ভাবে জিততে পারলো, তারা স্পটটা সিল করার লিগে প্লে অফসে। তো যেহেতু যে বোলিং মানে বোলিং যে ডিপার্টমেন্ট নিয়ে তারা চলতে আছে, ওই জায়গাতে তারা একটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, কারণ তুষার দেশপান্ডে উইকেট পাইছে না। অলদো তুষার দেশপান্ডে এবার সিজনে খুবই মোটামুটি ইমপ্রেসিভ বল করছে চেন্নাইয়ের তরফ থেকে। যে তুষার দেশপান্ডে আমরা জানতাম যে মানে মানে সেই পরিমাণে রান লিক করে, তো অলমোস্ট 4 ওভারে 40-50 রান 60 রান খাই খাই, বাট উইকেট পান না। তো এবার সিএসকে দেয় সেটা খুব ভালো পারফরমেন্স করছে। তো কিন্তু কোশ্চেন মার্ক থাকবো তার এটা। সিএসকে এর বোলিং লাইন আপটা নিয়ে এখন প্রসেনজিৎ কিছু বলবে। সিএসকে এর বোলিং লাইনআপ লইয়া যদি আমরা কালকেও যে ডিসকাশন করছি, বোলিং লাইনআপ উইক হইয়া গেছে, উইক না ডিজাস্টার হইয়া গেছে। ওই লাইনআপ তো এখনো কেউ নাই। তারপরেও যে তাদের ফাতিরান আর মোস্তাফিজুর যদি থাকতো, এর মধ্যে একজনও যদি থাকতো তাহলে কিছুটা আয় পড়তো, যে 4 ওভার কিন্তু অনেকটা এফেক্ট করে। কিন্তু এখন যে দুজন গেছে গা, বাকি বোলারের কনফিডেন্স, বাকি বোলারের যে স্ট্রেংথ, ওইটা একদম ডাউন গেছে গা। ইন্ডিভিজুয়াল বলার যখন তারা দুজন থাকবো, পাথিরানা এবং মুস্তাফিজ যদি যদি থাকে, তাহলে বাকি বলার গুলি একটু কনফিডেন্স পায় যে আমি একটা ফ্রিলি ভাবে বল করি, তারা হ্যান্ডেল করে নিব। কিন্তু অকন যে বলার গুলি আছে, এই বলার গুলির থেকে কেউ মেইন বলার না যে তাদের একদম মেইন বলার যে আমি এটারে হ্যান্ডেল করব। তো ওইখানে বাকি বলারের উপর একটু প্রেসার আয় পড়তেছে। তো এই জায়গাতেই আজকে আমরা যেটা দেখছি যে সিএসকে এর বোলিং লাইনআপের অবস্থা কি হয়েছে, এটা আজকে আমরা রেজাল্ট পাই এলাইছি। তারপরে লাস্ট 5 ওভারে তারা হ্যান্ডেল করে নিছে, কিন্তু ততক্ষণে ম্যাচ হাতের থেকে গেছে গা। আজকে হয়তো সিএসকে সিএসকে এই বোলিং লাইনআপ নিয়ে সেরা যদি তারা রানস ডিফেন্ড করে তখন তারা আরো ঝামেলাতে পড়বে, আরো হ্যান্ডেল করতে পারতো না। তখন দেখবা যে লাস্টে যদি 4 ওভারে যদি 60ও দরকার পড়ে, ওই হ্যান্ডেল করার মতন প্রেসার হ্যান্ডেল করার মতন বলার নাই। তো যে বোলিং ইউনিটের যে দুর্বলতা, এটা আজকে আমরা দেখে লাইছি যে অবস্থা। তারপরে লাস্ট 5 ওভারে যে তারা রান পাইছে না, এখানে যদি আমি দেখি তাদের এই শুভমন গিল যখন ওই জায়গাতে তাদের ইন্টেন্টটা স্লো হয়ে গেছিল গা। আমি যতটুকু দেখছি তাদের যে যখন সেঞ্চুরির কাছে যাইতেছিল, সেঞ্চুরি করে লাইছে ঠিক আছে, বাউন্ডারি মারা সেঞ্চুরি করছে, কিন্তু তাদের যে অ্যাটাকিং খেলার স্পিডটা ওটা কমে গেছিল গা। তো ওই জায়গাতে আমার এরকম মনে হইছে না, মানে আমার এরকম মনে হচ্ছে তারা ইন্টেন্ট ঠিকই আসলো, হয়তো বা বল ভালো করছে আমার কাছে। ইন্টেন্ট না, মানে কইতাছি যে অ্যাটাকিংটা তারা শুরু করতেছিল, হয়তো বোলিংটা ডিফেন্সে কিছু খেলছে। এরপরে যেমন তোমার মিলার আছে, তারা তো খেলতে পারছে না, তারা স্কোর আজকে জিটির মনে করো 30-40 রান শর্টেজ, মানে তারা ফার্স্ট পাওয়ার প্লেয়ার যদি মনে করো 13-14 ওভারের পরে যে রান স্কোর আছিল, এমনও কথা হয়েছিল যে আজকে হয়তো 287 হয়তো ব্রেক করে নিতে পারে, কিলেকার না উইকেট গেছে না কিছু গেছে। তো ওই জায়গাতে 231 অনেক হয়েছে। কিন্তু ঠিক আছে, গুজরাট ম্যাচ জিততে নিছে, ভালোই করছে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হয়েছে চেন্নাইয়ের বোলিংটা। তো বোলিংটা এমন উইক, আমার মনে হয় না যে নেক্সট 2টা ম্যাচ যে আছে, 2টা ম্যাচেও বোলিং ইউনিটে এতটা কিছু করতে পারবো। এই চেন্নাইয়ের একটু চিন্তা করা দরকার এই বোলিং লাইনআপ নিয়ে। আমি মনে করি যে চেন্নাইয়ের সবচেয়ে বড় ভুল হয়েছে দীপক চাহারের মতো একটা মানে মেডিকেলি আনফিট প্লেয়ারে তারা টিমে রাখছে। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ কইতাম না, মানে এক তো আনফিট লাস্ট 2-3 সিজন ধরে তারা একটা হোপ দিয়ে রাখছে আমি আমু 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 আমু,
এমনই এমন আইতাছে যে কোনো কাজে লাগতেছে না, এক বল কইরা এক ওভার কইরা মানে ম্যাচেতে উঠে যাওয়ার গা লাগে। তো নেক্সট সিজনে যদি তারা একটা প্লেয়ার রিলিজ করতে লাগে, সবার আগে দীপক চার রিলিজ করা দরকার, সবার আগে। যে মানে না ফ্র্যাঞ্চাইজি লিগা পারফরমেন্স করতেছে, না হে ইন্ডিয়ার টিমে চান্স পাইতেছে। তবে এটা হ্যাঁ, এটা শিওর, এটা দীপক চাহারের দোষ আছে। তবে আমি কোনো দীপক চাহারের যতটুকু দোষ, এর থেকে মানে অনেক বেশি দোষ সিএসকে ফ্র্যাঞ্চাইজি, কারণ হ্যাঁ খেলাইতেছে, এটাও তারা মানে আমার কোশ্চেন একটা। কারণ একটা প্লেয়ার ঠিক আছে কইতে পারে, কিন্তু এখন যে বিসিসিআই যে মেডিকেল টিম বানিয়ে রাখছে এনসিএ তে, কোনো একটা প্লেয়ার কোন একটা প্লেয়ার যদি যে আমি আনফিট আছি, কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলি বুঝায় মানে হেরা বুঝতে পারে, তারা এইরকম ডিভাইস সেট করে রাখছে প্রতিটা প্লেয়ারের কাছে কিন্তু আছে, বিশেষ করে ফাস্ট বোলারের কাছে ইন্ডিয়া। তো কারণ এটার এক্সাম্পল সে কিন্তু বুঝতো হ্যাঁ আনফিট, কিন্তু এনসিআর থেকে ক্লিয়ারলি কয়ে দেওয়া হ্যাঁ ফিট, লাস্ট পর্যন্ত হ্যাঁ মানে হ্যাঁ কন্ট্রাক্ট হয়ে গেছে রঞ্জি ট্রফিতে হ্যাঁ খেলতে লাগবে। মানে কিছু না কিছু একটা আছে। তো এটা সিএসকে টিম ম্যানেজমেন্ট কি জানে না যে হ্যাঁ কতটুকু ফিট বা আনফিট? ঠিক আছে, একটা ম্যাচ এরকম হইতে পারে, এই সিজন 3টা ম্যাচে হ্যাঁ 3বার ইঞ্জুরি দিছে, মানে এই সিজন টোটাল। এটা কেমনে সম্ভব একটা প্লেয়ার এরকম ইনজুর্ড প্লেয়ারে হেরা খেলাবই কেন? কারণ একটা মানে একটা প্লেয়ার যদি ইনজুর্ড হয় আর যে তার হয়ে 4 ওভার কোন বল করবো, মানে একটা বিরাট বড় মানে স্ট্রেংথ কমে যেতেছে। স্ট্রেংথ কমে যাচ্ছে, ইভেন কি ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট ডিসলয়াল হইতেছে ফ্যান্সের কাছে, ইভেন কি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট ফ্র্যাঞ্চাইজির লগে ডিসলয়াল হইতেছে। আমার যত লাগতেছে একটা আনফিট প্লেয়ারের চান্স দিয়ে সেটা একটা ফিট প্লেয়ার একটা মানে একটা ফিট প্লেয়ারের চান্সেস কমাইতেছে, ঠিক আছে? কারণ না তোমার লাভে কাজ হইতেছে, উল্টার লস হইতেছে, আমি যতটুকু বুঝতেছি। কারণ এই জায়গাতে আমি মনে করি না দীপক চারের চান্স দেওয়া দরকার। আর নেক্সট সিজন মানে যাতে ম্যানেজমেন্ট প্রথমেই তারা রিলিজ করে, তো হের যে মানে একটা যে বেলুটা বুঝবো যে আমারে মার্কেটে যে সময় অকশনে নামবো, এর বেলুটা কতটুকু বোঝা যাবে। এর নিজের যদি ফিট ডিক্লেয়ার না করে অন্য টিম নিত না, হের এত আনফিট প্লেয়ার নিত না। তবে জিটির কিন্তু আজকে আমরা অনেকদিন ধরে একটা কইতেছিলাম যে কার্তিক তিয়াগি, তো কার্তিক তিয়াগি আজকে খেলছে জিটির তরফ থেকে। বাট আমরা যতটুকু কার্তিক তিয়াগির থেকে এক্সপেকটেশন রাখছিলাম, সেই এক্সপেকটেশনের অনুসারে পারফরমেন্স করতে পারছে না। তো দেখা যাক যদি তারা নেক্সট ম্যাচ গুলাতে তারা হেরে নিয়ে কন্টিনিউ করে, আশা করি ভালো করব। হেরে আজকে খেলাইছে, হেরে আজকে এমন জায়গাতে নামাই দিছে মানে কি করবো, মানে আজকে যে কোনো বলার এটা খাইতেই পারে। আজকে এমন একটা সিচুয়েশনে এমন একটা স্কোরের মধ্যে নামাই দিছে, যদি আমি কোনো ঠিকঠাক বল করছে। হের কিন্তু আজকে স্পিডে আমি লক্ষ্য করছি, ভালো স্পিডে বল করছে, 145 প্লাস, মানে মানে এক লাস্ট ওভারটা প্রতিটা বল 143 উপরে বল করছে, স্পিড আছে। আমার হেরে আরো আগেই খেলানো দরকার ছিল। উমেশ যাদবরে খেলাইছে, আজকে খেলাইছে, আজকে তার উমেশ যাদবরে 2 ওভার করেছে। তো একটা বোলারে কি চাস 2 ওভারের লিগানি খেলা, মানে একটা পেসার যদি হের তো কনফিডেন্স না থাকে, তাহলে হেরে না খেলে ওই মানে একটা নতুন প্লেয়ারের তোমরা ডেভেলপ করতে পারতাম, যেটা কার্তিক আগে। যাই হোক, সন্দীপ ওয়ারিয়ারেও তারা খেলাইছে। সন্দীপ ওয়ারিয়ার একটা জিনিস আমি লক্ষ্য করছি, লাস্ট কয়েকটা ম্যাচে যে বোলিং অ্যাকশনে বল করতে আমার কিছু আজকে কিছু চেঞ্জ লাগছে, জানি না মানে আমারই এমন লাগছে নাকি, মানে জানি না এটা কি আমি ঠিক দেখছি নাকি। আমার কাছে মনে হচ্ছে হেয়ার আজকে বোলিং অ্যাকশনটা একটু চেঞ্জ। তবে জিটির একটা জিনিস মানে আজকে জিততে আছে দেখিয়া, তো এটা একটা ওভারলুক হয়ে যাবে। আজকে কিন্তু তারা গত ম্যাচের যে মেইন বোলার যে বেশি উইকেট নিছে জশুয়া লিটল, 4 উইকেট নিছিল। ইভেন কি জিটির কাছে এত লয়াল, হ্যাঁ নিজের দেশের যে একটা সিরিজ আসলো নিজের দেশের তরফ থেকে, আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে তারা টিম বিল্ডিং এর চিন্তাধারাও করছিল আয়ারল্যান্ড। হ্যাঁ কিন্তু দেশের হয়ে খেলছে না, জিটির মানে ফ্র্যাঞ্চাইজির থেকে খেলতেছে। তো ওই জায়গাতে একটা এত লয়াল একটা প্লেয়ারে যদি টিমের থেকে বয় দেওয়া হয়, টিমের কম্বিনেশন নো ডাউট টিমের কম্বিনেশন ঠিক আছে, টিম কম্বিনেশনের কারণে বোয়ান হয়েছে, বাট কত বড় মানে লাস্ট ম্যাচে 4 উইকেট পেয়েছিল, যে জায়গায় জিটির বোলিং ডিপার্টমেন্ট অনেকটা উইক লাগতেছিল, কালকে লাস্ট ম্যাচে সেটা 4 উইকেট লেগে গেছে। ওইটা একটা কিন্তু মানে ওভারলুক হয়ে আছে।
যে আজকে জিটি এত ভালো পারফরমেন্স করছে, ওভারলুক হয়েছে। যদি আজকে জিটি একটা ওই 50-50 পজিশনে থাকতো, হারবো জিতবো এরকম পজিশনে থাকতো, তখন কিন্তু এটা নিয়ে কোশ্চেন মার্ক হইতো, ইভেন কি হারলে আরো বেশি হইতো, আমার কাছে যতটুকু লাগছে। এটা নিয়ে আমার প্রসেনজিতের কাছে একটা কোশ্চেন, মানে আজকে জিটি জোশুয়া লিটলটা খেলাছিল, যেটা আমি ফার্স্ট ম্যাচ থেকে মানে চিল্লাইতেছি যে জিটি ঠিক আছে, স্পেন্সার জনসন রে 11 কোটি টাকা দিয়ে সম্ভবত কিনছিল, ফার্স্ট টাইমে যে এক দুই ম্যাচ খেলেছে, মানে আমার কাছে ভালো লাগবে না স্পেন্সার। তো আমি প্রথম ম্যাচ থেকে দেখলাম জোশুয়া লিটলটা খেলা নাই লেগা, লাস্ট ম্যাচে খেলাইছে ঠিক আছে, আজকে নো ডাউট আজকে সুমন গিল তত সময় বলছিল যে টিম কম্বিনেশনের লিগা জোশুয়া লিটলকে ড্রপ করা উচিত। ইভেন আয়ারল্যান্ড আজকে আফগানিস্তান পাকিস্তানের সাথে ম্যাচ আসলো, আফগানিস্তান ম্যাচটাও জিতছে। আমার প্রসেনজিতের কাছে কোশ্চেন, আজকে কি জোশুয়া লিটলের কি খেলানটা মানে না খেলানটা কি ঠিক হচ্ছে, বা নূর আহমদের জায়গা কি হারে খেলাইতে পারলো না নি হলে? আর স্পিনার ঠিক আছে, একটা ফাস্ট বলার একটা স্পিনার আসলে কিন্তু চায় কিশোর পুরো কিন্তু লাস্ট এক দু ম্যাচে খেলাইছে না। এটা নিয়ে প্রশ্ন কিছু খুবই পারফরমেন্স আজকে যে রেজাল্ট অনুসারে তো এখন একটা টিমের যদি রেজাল্ট ফাইল হয়, রেজাল্ট পাওয়ানোর পরে যদি কয় যে এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার, তখন আর কোনো কিছু করার নাই। জিটি জিততে নিছে আজকের ফাইনাল, কথা হইলো গিয়া জিটি জিততে নিছে। জিটি যখন আজকে জিততে নিছে, ওইখানে আর কোশ্চেন করার কোনো দরকার নাই যে জোশুয়া লিটলের খেলা দরকার না, যে স্পন্সরের খেলা দরকার না, কি কারে খেলার দরকার ওইটা। কিন্তু খেলার আগে যদি আমরা এই কথাটা কই, তাহলে কিন্তু জোশুয়া লিটলের ফিল্ডে থাকা দরকার। আমরা যদি ম্যাচের আগে যদি এই কথাটা ডিসকাস করি, ম্যাচের পরে যদি ডিসকাস করি, যেমন আজকে যদি যখন গুজরাট যদি হারতো, তখন এই কোশ্চেনটা লই অনেক বড় ইস্যু হয়ে যেত যে জোশুয়া লিটলের কি এটাই লেগে তো পড়ছে। কইছিলাম, এটাই তো কইলাম যে ওভারলুক হয়ে যাবে গা, যে হ্যাঁ, মানে ওভারলুক হয়ে গেছে গা, কিন্তু জিটি এত ভালো পারফরমেন্স করছে, ওভারলুক হয়েছে। হ্যাঁ, যদি মানে কিন্তু কিন্তু এখন যদি হারতো বা 50-50 চান্স থাকতো, তাহলে একটা কোশ্চেন মার্ক থাকতো। কিন্তু এখন যখন রেজাল্ট আয়ে পড়ছে, যেমন আজকে মহিষ শর্মা ভালো বল করছে, রাশিদ খানও লাস্টে দিয়া মার খাইছে, প্লাস উইকেটও হাই গেছে। তো যেখানে আমরা মহিষ শর্মারে খুব ওভার ভ্যালুড দিতেছি যে মহিষ শর্মা এতদিন ধরে পারফর্ম করতেছে না, আজকে রেজাল্টটা দিয়ে দিছে। আজকে মনে কয় উইকেট পাইছে, 3 উইকেট পেয়েছে। 3 উইকেট তিন পাইছে। উইকেট পেয়েছে, তো তিন আজকে উইকেট। রেজাল্টটা দিয়ে দিছে যে 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 মহিষ শর্মার লই আজকে আমরা বিভিন্ন দিন ধরে কইতাছি যে মহিষ শর্মার পারফরমেন্স যদি ভালো হইতো, তাহলে জিটির রেজাল্ট অন্যরকম হইতো, বোলিং ডিপার্টমেন্টটা। তো এই রেজাল্টটা আজকে মহিষ শর্মা দিয়ে দিছে। প্লাস রাশিদ খানেরও আমরা ওভারলুক করতেছি, রাশিদ খান উইকেট পাইতেছে না, আজকেও রাশিদ খান উইকেট পাইছে। তো রেজাল্টের পরে ঠিক আছে, আজকে তারা দুইজনে ভালো পারফর্ম করছে, যে দুইজনের উপর আমাদের জিটি টিমের বলার যে দুইজন মহিষ শর্মা আর রাশিদ খান, তো এই দুইজন আজকে পারফর্ম করে নিচে দেখে আজকে হয়তো ওই ডিসিশনটা এতটা লুক করতেছে না। কিন্তু টিমের কথা যদি চিন্তা করি বা ব্যাটিং যদি আমরা প্রথমে চিন্তা করি, তাইলে এটা ব্যাড ডিসিশন যে হেরে না লোয়াটা, এটাই কম। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে লাস্ট ম্যাচ হয়েছে চেন্নাই আর বেঙ্গালুরের। হুম। মানে এই দুইটা টিম, ওই ম্যাচটা সবচেয়ে ইম্পর্টেন্ট হইব, যদি চেন্নাইও নেক্সট ম্যাচ জিতে প্লাস বেঙ্গালোরও যদি নেক্সট ম্যাচ জিতে, তাহলে ওই ম্যাচটা হইব হচ্ছে দুর্দান্ত, যে কোন টিম জিততে সেটা কারে টিম বিট করে সেটা কে লিগে যায়। তো একদম একদম প্রসেনজিৎ দার ওই কথাটা ঠিক আছে, যে মানে এই কথাটা ঠিক আছে যে সিএসকে লাস্ট ম্যাচ আরসিবির সাথে, তো ওই ম্যাচটাই ডিসাইড করবো কে প্লে অফে থাকবো, কে প্লে অফে থাকতো না। তো দেখা যাক তারা কি করে নেক্সট ম্যাচ গুলাতে। তো আজকের ম্যাচের ডিসকাশনটা এখানেই শেষ করছি। এখন আমরা আগামীকালকের ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করবো। তো গাইজ চলো এবার শুরু করি। তো কালকে যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স, তো মুম্বাই ইন্ডিয়ান্স তো অলমোস্ট অলমোস্ট না, এলিমিনেটেডই, কারণ না, তারা নামের সাইডে ই লেখা হয়ে আছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিজের নিজে যাতে আরো স্ট্রং পজিশন, মেবি স্ট্রং না অ্যাকচুয়ালি, ওই স্পট 1 স্পট 2 তে যাতে থাকতে পারে, নিজের নিজে সিল করা দরকার। তো কালকের ম্যাচগুলোতে মানে মুম্বাই ইন্ডিয়ান্স এর পার্সপেক্টিভে কি স্ট্র্যাটেজি থাকতে পারে, আর কলকাতা নাইট রাইডার্স এর পার্সপেক্টিভে কি স্ট্র্যাটেজি থাকতে পারে, তোমরা কি মনে হয়? কালকে একটা কালকে না আজকে কলকাতা নাইট রাইডার্স এর টুইটার হ্যান্ডেলে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল, খুব কন্ট্রোভার্সিয়াল। এটা মানে খুবই কন্ট্রোভার্সিয়াল, যার লেগে কলকাতা নাইট রাইডার্স এর টুইটার হ্যান্ডেলের যে এডমিন, তারা অফিসিয়ালি কিছু একটা স্টেপ নিচ্ছে, মানে ভিডিওটা ডিলিট করে দিচ্ছে। এটা কালকে শোনা যাইব, ভিডিওটা আসতে হচ্ছে, ওইটা অলরেডি অনেকে ডাউনলোড করে রেখে দিচ্ছে। এই ভিডিওটার এরকম শোনা গেছে, যেটা মানে রোহিত শর্মা রিলেটেড, রোহিত শর্মা
প্লাস মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। এটার মধ্যে রোহিত শর্মার দেখা গেছে অভিষেক নায়ারের সাথে কথা বলতে। অভিষেক নায়ার কিন্তু মুম্বাই মানে প্লেয়ার মুম্বাইরই আসছিল, মুম্বাইয়ের টিমেও খেলছে লাস্ট কয়েক সিজন ধরে। কেকেআর নাইট রাইডার্সে এজ এ মেন্টর আছে, এখন মনে হয় মেন্টর গৌতম গম্ভীর। এখন অভিষেক নায়ার জানি না কোন পজিশনে আছে, ব্যাটিং কিন্তু কোচ, অভিষেক নায়ার ব্যাটিং কোচ, হ্যাঁ যাই ব্যাটিং হোক কোচ। মানে ভালো একটা পজিশনে আছে কলকাতা নাইট রাইডার্সের। শুধু ব্যাটিং কোচ না, সম্ভবত স্কাউটিং স্কাউটিং এও আছে। মেম্বারও আছে। হ্যাঁ হ্যাঁ, হুম। তো হ্যাঁ ওই জায়গাতে আছে। কিন্তু হ্যাঁ কিন্তু রোহিত শর্মা আর অভিষেক নায়ার তারা মানে রোহিত শর্মা ছোট থাকতে সেম এজের প্লেয়ার, মুম্বাই, সেম এজের প্লেয়ার, হ্যাঁ সেম এজের প্লেয়ার প্লাস রঞ্জি টঞ্জিত তারা একসাথে খেলছে, মানে খুব ভালো একসাথে গেছে। ফ্রেন্ডশিপ তার মধ্যে। তো হুম আজকে হুম। একটা ভিডিও যেটা হয়েছে ভাইরাল হয়েছিল, এটার মধ্যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে রোহিত শর্মা কইতাছিল অভিষেক নায়ারে, আমি বাংলাতে কইতাছি, মানে এটার মধ্যে কইতাছিল রোহিত শর্মা অভিষেক নায়ারে কইতাছিল যে প্রতিটা জিনিস জিনিস চেঞ্জ হইতাছে। একটা আরো কইছে যে সব উনকে উপর, সব মানে উনকে উপর হ্যাঁ, মানে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির উপর অনেক কিছু আছে। আরো কইছে যে রোহিত শর্মা মানে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি যে ফ্র্যাঞ্চাইজিটা যেটা আছে রোহিত শর্মা এটারে বানাইছে, এটা রোহিত শর্মার ঘর আসিল। প্রতিটা মানে রোহিত শর্মা এটারে নিজের মন্দিরের মতো রেডি করছে, তৈরি করছে। তো তারপরে জানি একটা কি দেখা মানে অভিষেক নায়ার কিছু একটা করছিল রোহিত শর্মার। রোহিত শর্মা এটা রিপ্লাইতে লাস্ট লাইন যেটা করছে এটা খুব মানে এটাই সবচেয়ে বড় আপডেট করবো আমি এটার মধ্যে। রোহিত শর্মা বলছে যে আমার কি, আমি এবার এই সিজনই লাস্ট। সম্ভবত রোহিত শর্মা এটাই বুঝাইছে যে আমার হয়ে এটাই লাস্ট। ভিডিওটা হয়তো বা কোনো কারোর কাছে গেছে না, বা ইউটিউবেও কেউই এটা নিয়ে এখনো পর্যন্ত ভিডিও বানাইছে না। কিন্তু কালকের মধ্যে ভিডিওটা খুব ভাইরাল হইব। এটা অনেক বড় একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, এটা লিক হয়েছে, এটা আমি কোনো না রোহিত শর্মা ইচ্ছা করে বলছে। আর এর সাথে কেকেআর এর যে অ্যাডমিন, সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন, তারারও একটা গাফলতি আছে, কারণ তারা পার্সোনাল কথা বলতেছে। এটা একটু এডিট ফেডিট করে অনেক সময় দেখি আমরা, দেয় গান টান লাগাই দেয়, যা ওই কথাটাই তারা দিয়ে দিছে। কথাটা যদিও ক্লিয়ার না, কিন্তু বারবার দেখলে এটা বোঝা যাচ্ছে যে এই কথাটাই খুঁজছে, যার লিগে অনেক বড় একটা কিছু হয়েছে, ভিডিওটা ডিলিট পর্যন্ত করতে বাধ্য হয়েছে। তো কালকের ম্যাচটা ইডেন গার্ডেন, রোহিত শর্মার ফেভারিট গ্রাউন্ড। এই গ্রাউন্ডে অনেক কিছু অ্যাচিভমেন্ট করছে। টেস্ট ডেবিউতে সম্ভবত সেঞ্চুরি করছে, 264 রান এই গ্রাউন্ডে মনে হয় করছে। আইপিএল এর ফার্স্ট সেঞ্চুরি করছে এই গ্রাউন্ডে। 2013-তে রোহিত শর্মা এমআই হয়েছিল এজ এ ক্যাপ্টেন, কারণ চ্যাম্পিয়ন পর্যন্ত বানিয়েছে, আরো অনেক কিছু অ্যাচিভমেন্ট করছে। কালকে ইডেন গার্ডেনই ম্যাচ। রোহিতের তো সবকিছুই যেখান থেকে নাম হয়েছে এটা ইডেন গার্ডেন থেকে শুরু হয়েছে। বড় বড় নামগুলি যেগুলি হয়েছে ইডেন গার্ডেনে এত খুব পপুলার। তো দেখা যাক রোহিত শর্মা কিটা করে। এখন মুম্বাইয়ের তরফ থেকে যদি কিছু স্ট্র্যাটেজিটা কি থাকতে পারে? মানে আমরা তো যে মুম্বাইয়ের স্ট্র্যাটেজি, যে ফ্র্যাঞ্চাইজিটা টোটালি এক্সপোজড হয়ে আছে, যে সময় তারা হার্দিক পান্ডেরে বাই করছে, বা হার্দিক পান্ডেরে যেভাবে তারা মানে ট্রেডিংটা করছে, তো ওই সময় তারা এক্সপোজ হয়েছে। আর আজকের নিউজটা শোনার পর তো মানে এতভাবে এক্সপোজ হয়েছে যে ফ্র্যাঞ্চাইজির যে প্রতি যে মানুষের যে ভালোবাসাটা আসলো, এই ভালোবাসা এটা শেষ হয়ে যাবে। কিন্তু তো ফ্র্যাঞ্চাইজ তো চলতে থাকবো। একজন না আজকে রোহিত শর্মা না থাকতো না, কালকে হার্দিক পান্ডে থাকতো না, কালকে সুরিয়া থাকতো না, বাট ফ্র্যাঞ্চাইজের যে লেগেসিটা তো চলতে থাকবো। কিন্তু লেগেসিটা অনেকটা ব্রেক হয়েছে। এটা মুম্বাই ইন্ডিয়ান্সের আবার সেইভাবে ফিরে আয়া, মানে ফিরে আওয়াটা, মানে আমি কইতেছি না পসিবল হইতো না, বাট ইম্পসিবল। কারণ অনেকে ডিসার্টেন হয়েছে জীবনে। আমি যতটুকু মনে করি জীবনে চলতে গেলে দোয়া, মানে মানে দোয়া যেটা, এটা সবাই লাগবো ভাই, চলতে গেলে দোয়া লাগবো। তো দেখা যাক তারা নেক্সট ম্যাচ মানে নেক্সট সিজন গুলাতে কি করে, তারা কি স্ট্র্যাটেজি নেয়, যেহেতু মেগা অপশন। বাট আমরা আগামীকালকের যে ম্যাচ, যে তারা স্ট্র্যাটেজিটা কি থাকতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স তো লাস্ট দুইটা ম্যাচ আছে, দুই তিনটা ম্যাচ আছে, তারা কি স্ট্র্যাটেজি নেয় মানে। স্ট্র্যাটেজি তারা জিতুক আর হারুক গুলি নিজেরা পারফরমেন্সটার দিকে একটু দেখতে লাগবো, যাতে আইপিএল থেকে তো বাইরে হয়ে গেছে গা, তো আইপিএল এর ফ্যান্সরা তো ফেলড হয়ে গেছে গা। প্লাস তারা চারজন, পুরো টিমটা ভালো খেলতে চাইবো ঠিক আছে, তারপরে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, আহ বুমরা, আরেকজন জানি জাসপ্রীত কে, বুমরা, চারজন আছে তো, আরেকজন কে, রোহিত শর্মা, সুরিয়া আর বুমরা, আর তো কেউ নাই। আচ্ছা ঠিক আছে, একদিন জানি চারজন থেকে। তো এই প্লেয়ার গুলি তাদের পারফরমেন্সের দিকে একটু নজর দিতে লাগবে, প্লাস প্লেয়ার গুলি তাদের দিকে একটু দেখবো যে তারা যাতে ভালো সরি, খেলে। হার্দিক প্লাস পান্ডিয়া আছে। হার্দিক পান্ডিয়া আছে, এইটি চারজন আমার কথা মানতে হবে। হার্দিক, ওই যে হার্দিকের কথা এখন হ্যাঁ কথা সবাই ভুলে যাচ্ছে। মাথাতে নাই। তো
তো ওই জিনিসটাই এখন ফ্যান্সরা দেখবো যে যাতে এই চারজন বিশেষ করে এই চারজন যাতে কিছু একটা ভালো পারফর্ম করে, যাতে ফ্যান্সরা খুশি হয় মুম্বাইয়ের তরফ থেকে, যাতে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে একটু ভরসা নিয়ে যেতে পারি যে তারা ব্যাক ফর্মে ব্যাক আইছে, যাতে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ভালো কিছু করে। তো মুম্বাইয়ের তো জিত হার লইয়া কোনো সমস্যা নাই। কালকে জিত হার লইয়া সমস্যা না বলতে, জিতলে ঠিক আছে খুশি হইব, প্লাস পয়েন্ট টেবিল একটু ভালো হইব বা রেকর্ড একটু ভালো হইব, অনেক কিছু ম্যাটার করে। তো কালকের জিত যদি আমরা বেশি মনে করি, তাহলে কলকাতার জিতটা একটু দরকার। কি লেগে কলকাতা যদি হারা জায়গা, কলকাতার আরো ম্যাচ, তো কলকাতায় করবো যে যাতে তারা টপ 2 তে থাকে। তো তারা টপ 2 তে থাকলে কোনো ম্যাচে তারা আন্ডার এস্টিমেট করতো না, সবগুলি ম্যাচে জিতবো, যাতে নাম্বার 1 এ থাকুক বা নাম্বার 2 তে থাকুক। তো ওই জায়গাতে কলকাতার যেহেতু হোম গ্রাউন্ড, কলকাতা ভালো ফর্মে আছে, 11টা ম্যাচে 8টা জিতছে, অনেক ভালো রেকর্ড আছে। তো দুটো টিমের স্ট্রং পয়েন্টে আছে। কলকাতার হোম গ্রাউন্ড, তেমনি রোহিত শর্মার কলকাতার ফেভারিট। তো দেখা যাক কি হয়। আমার মনে হয় যে কলকাতায় জিতবো, কলকাতা জিততে সেটা তারা ফর্মে রাখবো, যেভাবে কলকাতার আছে। আর যেটা যদি যদি যেটা কইছো তুমি, যে একটু আগে কইছো যে মুম্বাইয়ের লেগেসিটা কি, দেখো মুম্বাইয়ের লেগেসি, রোহিত শর্মা এমনও বেশি দিন থাকতো না, ট্রেড করুক আর না করুক এমনও বেশি দিন থাকতো না, 1-2 বছর থাকবো, বাইরে হয়ে যাবো গা, ঠিক আছে। আর অক্ষণ হয়তো কথাটা উঠছে, হয়তো তারার একটা ওই যেমন পডকাস্টের মতন হয়তো কথাটা উঠে যে কি হয়েছে না, কথাটা উঠে লই। তো এটা কোনো নতুন ইস্যু না যে নতুন আরেকটা ইনসিডেন্ট হয়ে গেছে গা। আমি 2 দিন আগেও দেখছি যে রোহিত শর্মা নাকি নেক্সট ইয়ারও কলকাতা আইতাছে। এটা মিম না জানি সত্য, আমি কইতে পারি না। তোমরা দেখছো? এইরকম নিউজ প্রতিটা মানে দুদিন পর পরে আয় এই তো সেই। ওই কিন্তু আজকের জিনিসটা, যেটা না, আজকে এটা রোহিত শর্মা নিজের ভয়েস ভিডিওটাতে, মানে রোহিত শর্মা নিজেই করতেছে। ওইটাই কইতাছি। না না, আমরা মানে আমরা অনেক আপনার একটু ডিস্টার্ব করতেছি, মানে অনেকে যারা যদি ভিডিওটা যারা দেখবো তারা তো বলবে এটা প্রমাণ কি এসে, কিন্তু প্রমাণ আমাদের কাছে আছে, কিন্তু এটা কপিরাইট ইস্যু হয়ে পড়বো, এটা আমরা দেখাতে পারতাম না। দেখেন ওইটাই, বরং আমরা আমরা উল্টা আরো যদি ফ্যান্সরা যদি কই, ফ্যান্সরা আরো খুশি হইতো যদি রোহিত শর্মা এই বছরে না খেললে, সেটা সে যদি আরেকটা টিমে ট্রেড হয়ে যেত। আমার কাছে মনে হয় যে ফ্যান্সরা আরো খুশি হইতো, মুম্বাইয়ের নাম এতটাও খারাপ হইতো না। রোহিত শর্মা ওই টিমে থাকা অবস্থায় খারাপ হইতেছে, রোহিত শর্মা যদি এই ইয়ারে যদি বাইরে যেত, আমার কাছে লাগে যে মুম্বাইয়ের নামে কেউ খারাপ করতো না। ঠিক আছে খেলছে, এগুলো হেতার দরকার হয়েছে খেলছে, রোহিত শর্মা বাইরে গেছে, রোহিত শর্মার একটা টিমে তুইলে আরো আগুন জ্বল লইলে। ট্রেডের থেকেও আরো বড় ফ্যানটা জ্বলতেছে যখন হার্দিক পান্ডে রোহিত শর্মারে কমান্ড দিতেছে, ওই জিনিসটা আরো খারাপ করতেছে, মানে আরো জিনিসটা কমান্ড বানাইতেছে। তো দিবই, কমান্ড বাই ক্যাপ্টেন্সি কমান্ড দিবই। কমান্ড দেওয়া হের মানে ডিউটির ভিতরে পড়ে, একটা প্লেয়ারে বড় হোক যাই হোক কমান্ড দিতে দিবই। কিন্তু মানে আমরা একটা কি জানো নি, আমরা ইন জেনারেলি আমরা হেরে একটা ব্যাড ফেজে লেগে গেছি কেন, বা হেরে মানে খারাপ চোখে দেখতেছি। তো হে যেটা করতেছে এটি আমার কাছে খারাপ লাগতেছে বেশি প্রথমত। কিন্তু আমি যদি আমি এখনো কইতেছি, প্রথম আমিও ভাবছিলাম যে হার্দিক পান্ডে কেড়ে আইছে কি আইছে করছে, বাট মানে আমি যদি মানে দেখি আর কি, হার্দিক পান্ডের এদিকে কোনো ফল্ট নাই, হার্দিক পান্ডের কোনো ফল্ট নাই, টোটালি ম্যানেজমেন্টের ফল্ট। আর বাকি যে আমরা ওই অন ফিল্ড যা দেখতেছি, তো ওই জায়গাতে হার্দিক পান্ডের ইগোটা শোকেজ হইতেছে। তো এই ইগো যে এই হার্দিক পান্ডের মেবি কাল হয়ে দাঁড়াইবো। তো দেখা যাবো নেক্সট ইয়ার গুলাতে, যেহেতু মেগা অপশন তার টিমের, আমার যতটুকু আইডিয়া সুরিয়া বুমরা একমাত্র ঈশান কিষানে তারা এই হার্দিক পান্ডিয়ার পিছে থাকবো। বাকি 3 লাখ সুরিয়া, এরপর এই জাসপ্রীত বুমরা মেবি মানে টোটালি তারা খুব, আমি অপশনে যাবো আর নাইলে অন্য কারোর লগে টিমে জয়েন হইব, আমার যতটুকু ধারণা। না, দেখা যাক তারা রিটেনশনের রুলস কি তৈব? রিটেনশনের রুলস যা কিছু থাকুক, তারা কেউ যদি কয় যে আমি অপশনে যাবো, না না তো আরামসে তারা না না অপশনে যেতে পারবে। এমনি কইতাছি আর কি, রিটেনশনের রুলস কি তৈব? এটা আমি একটা রিটেনশনের রুলস, বলতেছি, রিটেনশনের যে আপডেটটা, এটা লাস্ট মান্থে আসছিল, 16 তারিখে একটা মিটিং হওয়ার কথা ছিল, এটা কোনো একটা কারণে মিটিং হচ্ছে না। তো এটা এটা সম্ভবত ওয়ার্ল্ড কাপের পরে হইব, টি-20 ওয়ার্ল্ড কাপের পরে। তো এটার মধ্যে রিটেনশন পলিসি বা প্রতিটা ফ্র্যাঞ্চাইজি পার্কসে কত টাকা থাকবো ওইটাও ডিসাইড হইব। কিন্তু কোম্পানির কথাটা ঠিক আছে, মানে আমারও মনে হয় সূর্যা কুমার যাদব আর জাসপ্রীত বুমরা, তারা আমার মনে হয় এমআইতে থাকবো। হ্যাঁ, এ জায়গায় প্রসেনজিতের কথাটা হচ্ছে রিটেনশন পলিসিটা, মানে তারা কত টাকাতে, মানে কত টাকা এখন না, যেটা আছে। টাকা না, কয়জন না প্লেয়ার না, আমি রাখতে সেটা পারবো, একটা ইন্ডিয়ান একটা প্লেয়ার জায়গায় ফরেন প্লেয়ার। কতজন, একটা জায়গায় মানে কত প্লেয়ার থাকতে পারবো। আর কিন্তু যত প্লেয়ার বেশি থাকবো, তত কিন্তু ওই অ্যামাউন্টটাও কমে পড়বো কমে যাবো। আস্তে আস্তে।
হ্যাঁ, তো ওই জায়গাতে সমস্যা। যদি ওখানে যে রুলসটা আছে 3টা ইন্ডিয়ান প্লেয়ার, একটা ফরেন প্লেয়ার, ওই রুলসটাও যদি থাকে তাহলে মুম্বাই 1 নম্বরে কারে রাখবো? এটাই এই এটাই কথার কথা যদি এটার লাগি আমি কোশ্চেনটা হ্যাঁ, করছি। মানে কথার কথা যদি কই আমরা, মানে একটা এজ এ ক্যাপ্টেন হার্দিক পান্ডে কিন্তু আমি 1 নম্বরে থাকি। তারা তো হুম, এর থেকে আর অনেক টাকা কিন্তু বেশি দেয় ফ্র্যাঞ্চাইজি, এটা দেখ, আউট অফ সিলেবাস। কিন্তু হুম, যে রিটেনশন পলিসিতে যে 1 নম্বরে যে থাকবো, ওইটার একটা প্রাইড আলাদা। এবার হুম, হ্যাঁ, যত টাকাই পাক, এটা তো ফ্রান্সেও তো একটা মানে ডিমান্ডও তো আলাদা থাকবো। তো এটা হচ্ছে একটা। ফার্স্টে যে থাকবো ওই পজিশনে, মেবি 15 কোটি, জানি না আমি ঠিক। সেকেন্ডে হুম, হয়তো বা 13 কোটি, থার্ডে 11 কোটি। এখন কি আহ বুমরা কি চাইবো যে আমি সেকেন্ড পজিশনে থাকতাম, বা সুরিয়া কি চাইবো যে আমি থার্ড পজিশনে 11 কোটি দেওয়া থাকতাম? তারা যদি ট্রেড হয় বা অপশনের টেবিলে যায়, মানে রেকর্ড হইব এটা। মেবি বুমরাটা তো এটা মানে এটা রেকর্ড ব্রেকিং ডিল হইব, যে যার কিছুই যাক। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে জাসপ্রীত বুমরা আর সূর্য কুমার যাদব, তারা কিন্তু এখন নিজের নিজের ক্যাপ্টেনশিপ নিয়ে আসলেও দেখতেছে যে তারা, দেখতেছে। কারণ ইন্ডিয়ান টিমের জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করে আসছে, টেস্ট ম্যাচে হুম, ক্যাপ্টেন্সি করছে। সূর্য কুমার যাদবও 2-4টা টি20-তে ক্যাপ্টেন্সি করছে। হুম, ইভেন হুম, হুম, সূর্য কুমার থেকে আমি খুব জাসপ্রীত বুমরা খুব ভালো ক্যাপ্টেন, যে করতে বেশি হুম, ক্যাপ্টেন্সি করছে, হ্যাঁ দেখলে বোঝা যায় যে হ্যাঁ ক্যাপ্টেন্সি মেটেরিয়াল। তো হুম, হ্যাঁ, এখন চাইবো যে আমিও ক্যাপ্টেন হই। এমআই তে হুম, থাকলে কি এমআই হ্যারে ক্যাপ্টেন্সি দিব? বা সূর্য কুমার পসিবলই না। যদি থাকে সূর্য কুমারের কি দিব ক্যাপ্টেন্সি? আমার মনে হয় না। তো এই হিসাবে আমার মনে হয় তারা নিজের থেকেই অন্য ফ্র্যাঞ্চাইজিতে বা তারা অপশন টেবিলে নিজের নিজে প্রেজেন্ট করবে। আর রিটেনশন পলিসি টলিসি যাই হোক, প্লেয়ারের মর্জির উপর ডিপেন্ড করবে যে আমি হুম, থাকুম কি থাকতাম না, যেটা হার্দিক থাকতাম না। পান্ডের সাথে হয়েছে। হুম, আর সেম ভাবে কেএল রাহুলের কেসটাও অনেকটা এই পজিশনে আয়া পড়ছে। হুম, যদিও হুম, কেএল রাহুলের সাথে যেটা সেটা খারাপ হয়েছে। খুব খারাপ হয়েছে। মেবি মেবি আমার মনে হয় কেএল রাহুলও ছেড়ে দিব ফ্র্যাঞ্চাইজি। ছেড়ে দিবে। শুধু এটা না, মানে নেক্সট যে মেগা অপশন হইব না, ওটাতে অনেক কিছু উলট পালট হইব, অনেক অনেক বাবা লইব, অনেক বাবা লইব। অনেক কিছু হইব। ঠিক আছে। তো তারা মানে কালকে কলকাতা তো অলমোস্ট তারা সেম ইলেভেনই খেলবো আশা করি, কারণ তারা কোনো রকমের চেঞ্জেস খেলতো না, করতো না আশা করি, কারণ তারা এই উইনিং কম্বিনেশন দিয়ে চলতেছে। দেখা যাক। হ্যাঁ, একটু যদি আর একটু যে আমরা কথা বলি কে কে আর নিয়ে আসি না, তাহলে যেমন আমরা ভাবতেছি ঠিক আছে কে কে আর তারা কে কে আর রাজস্থান ফার্স্ট 1-2 তে থাকবো আশা করি, যা যা হ্যাঁ, কিছু হয়ে যাক। ফার্স্ট হুম, 1-2 তে থাকলে তারা একটা ম্যাচ বেশি খেলতে পারবে হারলেও। খেলতে কিন্তু হবে। তারা দুইটা টিমেরই একটা ঝামেলা কিন্তু লাগিয়ে থাকতে পারে, যেটা হচ্ছে হুম, ইংল্যান্ড প্লেয়ারের এবিলিটি। তারা এভেলেবিলিটি। ইসিবি জানিয়ে দিচ্ছে যে প্লে অফস এর টাইমে তারা যে জায়গা দেবে, বিসিসিআই চেষ্টা করতেছে তারা আর মানে আর 5-7 দিন যাতে তারা থাকলে যাতে তারা মানে প্লে অফস এর ম্যাচটি যাতে তারা খেলতে পারে। তো যদি হুম, ইসিবি যদি প্রস্তাবে যদি না মানে, হুম, তাহলে আমার মনে হয় রাজস্থান রয়্যালস আর কেকেআর তারা তারা বাকি অপশন গুলিরে দেখা দরকার, কারণ তারা 1-2 তে থাকবো, তারা হুম। জানে মানে যা ক্রিকেটে কিছু অসম্ভব কিছু নেই, মনে হচ্ছে তারা দেখো, তিন মেইন চারজন ব্যাটসম্যান আয়া পড়তে কলকাতার পারে। মেইন ব্যাটসম্যান ফিল সল্ট, আর হ্যাঁ, রাজস্থান রয়্যালস এর মেইন বাটলার। ব্যাটসম্যান জস বাটলার। হ্যাঁ, তো তারা আমার মনে হয় গুরবাজ গুরবাজ হুম, তারা ট্রাই মানে করা উচিত। করছে, করছে না। হ্যাঁ, ট্রাই করা উচিত। আর রাজস্থান রয়্যালসও তার একটা প্লেয়ার আছে, টম কোহলার কার্ডমোর, ইংল্যান্ডেরই হুম, প্লেয়ার, কিন্তু ইংল্যান্ডে হ্যাঁ যাইতো না, কারণ তারা স্কোয়াডে বা ওই রিজার্ভ প্লেয়ারও নাই। তো হ্যাঁ কিন্তু দারুণ প্লেয়ার, যদিও বাটলারের আশেপাশে যাইতে পারতো না। কিন্তু যদি বাটলার না থাকে তো কি অপশন দেখবো তারা? তো আমার মনে হয় তারা দেখা দরকার। ঠিক আছে, দেখা যাক তার স্ট্র্যাটেজি কি হয় কালকের ম্যাচে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।